আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সায়েন্স ডিনার্স। তো আমি আজকে তোমাদের সাথে বায়োলজির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। সো এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা কন্টিনিউ করব এবং এর ভিতরে যত এডমিশন সাস্ট এডমিশনের যে প্রশ্নগুলো আসছে এবং পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিগুলা প্লাস মেডিকেলের কোয়েশ্চেনগুলো সলভ করবো যেন ওভারঅল কভার হয়ে যায়। তো আমরা হচ্ছে টপিক ওয়াইজ এই চ্যাপ্টারটা আগাবো আর কি। আমরা প্রথমেই যে সাবস্ক্রিপশন গুলো আলোচনা করবো এরকম না বিষয়টা, আমরা হচ্ছে টপিক ওয়াইজ আলোচনা করব এবং সেখানে সাস সহ সব টোটাল ইউনিভার্সিটি গুলা কভার হবে। তো আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি। আসলে শুরুতেই যে আমরা বিষয়গুলো আলোচনা করবো যে আসলে অধ্যায় থেকে কি বিষয়গুলো আমাদের জানতে হবে, আমরা কি পড়বো আসলে। তবে অধ্যায়ের শুরুতেই যেটা আমাদের জানতে হবে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো আমাদের শ্রেণীবিন্যাস জানতে হলে প্রথমেই জানতে হবে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো কি। এখানে অনেকগুলো শ্রেণীবিন্যাসের ভিত্তি রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো ওইগুলো আমরা একটু আলোচনা করব। এর মধ্যে হচ্ছে সংগঠন মাত্রা একটা গুরুত্বপূর্ণ, তারপরে ভ্রূণস্তর আমাদের ভালোভাবে জানতে হবে, এখান থেকে অনেক এমসিকিউ আসে। প্রতিসাম্য বিষয়টা জানতে হবে এবং সিলোম, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা একটু বেশি আলোচনা করব। বাকিগুলো হচ্ছে আমরা এমসিকিউর ভিতরে আলোচনায় আসবে। আচ্ছা, তাহলে সংগঠন মাত্রা আমি এখানে একটু আলোচনা করে নিই, বাকিগুলো হচ্ছে ডিটেলস আলোচনা থাকবে সামনে। সংগঠন মাত্রা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কোষীয় সংগঠন মাত্রা প্রাণী, কোষীয় মাত্রা, তারপরে সেটা হতে পারে কোষ টিস্যু, টিস্যু অঙ্গ এবং অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তো আমরা বুঝতেই পারছি যে কোষীয় মাত্রার প্রাণী হচ্ছে পরিফেরা যে প্রাণী, একবারে সবার প্রথম যে পর্বটা। আর নিডারিয়া হচ্ছে আমাদের কোষ টিস্যু মাত্রার প্রাণী এবং টিস্যু অঙ্গ হচ্ছে প্লাটিহেলমিনথেস। এবং অঙ্গতন্ত্র হচ্ছে প্লাটিহেলমিনথেস থেকে যে পরের যে আছে কর্ডাটা পর্যন্ত, অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্যন্ত যে ফাইলাম গুলো আছে এগুলো হচ্ছে আমাদের অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আর ভ্রূণস্তর, প্রতিসাম্য এবং সিলোম এগুলোর সামনে আলোচনা করা হবে। দেহের আকার যদি বলি, প্রাণীর দেহকে দেহের আকারের উপর আমরা বিভিন্নভাবে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হয়, এছাড়া যে বৃহত্তর প্রাণীগুলো এগুলা খালি চোখে যেগুলো দেখা যায় ওইগুলা। জীবন পদ্ধতি হচ্ছে অনেক পরজীবী প্রাণী থাকতে পারে, তারপরে মিথজীবী এগুলা, উপাঙ্গর উপর, প্রান্তিকতার উপর এগুলা আলোচনা থাকবে এমসিকিউ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যদি যাই, তারপরে যে বিষয়গুলো আমাদের জানতে হবে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস হচ্ছে, আমি এখানে যদিও হিবিজিবি লাগছে, আমি ওভারঅল বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা আমাদের চ্যাপ্টারটা যেভাবে সাজানো আর কি, প্রথম দিকে আমাদের যে গুরুত্বপূর্ণ যে 9টি ফাইলাম রয়েছে সেই ফাইলামগুলো আলোচনা করব। এর মধ্যে হচ্ছে নন কোর্ডেট ফাইলাম হচ্ছে আমাদের এই 11টি ফাইলাম, যেগুলো এগুলো হচ্ছে 8টি ফাইলাম, এগুলো হচ্ছে নন কোর্ডেট এবং একটি হচ্ছে কোর্ডেট। এই হচ্ছে টোটাল 9টি গুরুত্বপূর্ণ ফাইলাম। এবং আমরা বেসিক্যালি এই প্রত্যেকটা নন কোর্ডেট ফাইলামের আমরা তাদের বৈশিষ্ট্যগুলা এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা এবং তাদের সবগুলোরই বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ওইগুলো একটু আমরা বেশি গুরুত্ব দিব। পাশাপাশি ওভারঅল হচ্ছে কিছু আমরা যেটা অলরেডি বলেছি যে শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর কয়েকটা ক্যাটাগরি থাকে, ওইটা সবগুলোর ক্ষেত্রে সেম হবে এবং ক্রমান্বয়ে আগাবে আর কি। আর বিশেষ ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু বেশি প্রাধান্য দিব। তাহলে এবার আসি যে করডাটাকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে, করডাটা যদি বলি তাহলে করডাটা হচ্ছে আমরা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, এই 3টা সাবফাইলামে আমরা ভাগ করতে পারি। তাহলে কি বললাম, করডাটা কে আমরা 3টা সাবফাইলামে ভাগ করতে পারি, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং হচ্ছে ভার্টিব্রাটা। তো ভাইয়া করডাটা তো বুঝলাম যে হচ্ছে এটা মেরুদণ্ড প্রাণী, তাহলে করডাটা আবার 3 ভাগে কেন ভাগ হবে? তো আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। তো হচ্ছে ইউরোকর্ডাটা হচ্ছে যেটা কি নোটোকার্ড থাকবে এবং সেটা হচ্ছে পরবর্তী পরিণতি প্রাণীতে কি হবে, নোটোকার্ডটা পরে আর থাকবে না, এটা বিলীন হয়ে যাবে। সেফালোকর্ডাটার ক্ষেত্রে নোটোকার্ড হচ্ছে প্রথম দিকে থাকবে এবং এটা সারা মেরুদণ্ড মানে জুড়ে হচ্ছে কি নোটোকার্ডটা থাকবে আর কি।
আর ভার্টিব্রাটা হচ্ছে নোটোকার পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়ে যাবে। তারপরে আসি যে ইউরোকর্ডাটা হচ্ছে আবার তিনটা ক্লাসে বিভক্ত। একটা হচ্ছে অ্যাসিয়াডেশিয়া, থেলিয়াশিয়া এবং হচ্ছে কি লার্ভাশিয়া। তাহলে ইউরোকর্ডার তো আমরা বুঝতে পারছি যে যেটা হচ্ছে আসলে নোটোকার পরিণত অবস্থায় কি হয়, বিলুপ্ত হয়ে যায়। তো ইউরোকর্ডাটা আবার তিন ভাগে কেন ভাগ করা হবে? এর কারণ হচ্ছে এদের গঠনের উপর ভিত্তি করে এদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়। সাপোজ হচ্ছে আমরা যদি বলি অ্যাসিডিয়াসের ক্ষেত্রে এরা হচ্ছে স্থিত আকৃতি, আর থেলিয়াশিয়া হচ্ছে এরা হচ্ছে লেগু বা পিঁপে আকৃতি, আর লার্ভাশিয়া হচ্ছে কি ব্যাঙাচি আকৃতি। এই হচ্ছে ইউরোকর্ডাটার তিনটা ক্লাস। তারপরে যদি আমরা আসি সেফালোকর্ডাটার ওই রকম আসলে কোনো হচ্ছে আমরা ক্লাসে ভাগ করি না। তারপরে যেটাতে চলে আসবো আমরা সেটা হচ্ছে ভার্টিব্রাটাকে আমরা দুইটা হচ্ছে সাব ক্লাসে ভাগ করতে পারি। সেটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেটোস্টোমাটা। তো ভাইয়া ভার্টিব্রাটা তো বুঝলাম, যেটা হচ্ছে মেরুদণ্ড পরবর্তীতে হচ্ছে আমার নোটোকার পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে ভার্টিব্রাটা আবার কেন দুই ভাগে ভাগ করো? তাহলে একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, যেটা আসলে মেরুদণ্ড দুইটারই আছে, কিন্তু একটা হচ্ছে গলবিলীয় ফুল, একটা হচ্ছে মানে গলবিল তৈরি হয় না, মানে প্রকৃত চোয়াল থাকে না। আর নেদোস্টোমাটা যেটা, সেটা হচ্ছে প্রকৃত চোয়াল থাকে। এই জন্য আসলে যে ভার্টিব্রাটাকে আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে। তো ভাই বুঝলাম একটা হচ্ছে চোয়াল থাকে আর একটা চোয়াল থাকে না। তাহলে আবার সাইক্লোস্টোমাটাকে আবার কেন দুই ভাগে ভাগ করা হয়েছে? এইটার কারণ হচ্ছে এর আকার বা গঠনের উপর ভিত্তি করে আবার সাইক্লোস্টোমাটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মেক্সিনি আর একটা হচ্ছে পেট্রিওমাইডেন্টিকা। আচ্ছা, তারপরে আসলে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো সেখানে চলে আসবো, সেটা হচ্ছে নেটোস্টোমাটা। নেটোস্টোমাটার আন্ডারে হচ্ছে 7টা ক্লাস রয়েছে, যেগুলো আসলে বেসিক্যালি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই 7টা ক্লাসের মধ্যে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা এই তিনটা ক্লাসকে একসাথে করব। এগুলো হচ্ছে মৎস্য বা মাছ যদি বলি মাছের ক্লাস। তারপরে গুলা হচ্ছে এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামালিয়া। আমরা এই প্রত্যেকটা হচ্ছে ডিটেইলসে তাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো সহ আমরা আলোচনা করব। তো আশা করি এই স্লাইডে বুঝতে পারছো তোমরা, ওভারঅল একটা ধারণা পাচ্ছ যে আমরা টোটাল চ্যাপ্টারটাতে আসলে কি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা হচ্ছে যে 9টা ফাইলাম আছে ওইগুলো হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো জানবো এবং তাদের স্পেশাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে ওইগুলো জানবো। তারপরে হচ্ছে করডাটাকে, এই পুরাটা ধরা যায় করডাটা, এই পুরাটা হচ্ছে করডাটার জগৎ, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এর মধ্যে গুরুত্ব দিব কোনগুলো? এই যে 7টা রয়েছে এই 7টাকে কি আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি সামনের দিকে আগাই, তাহলে প্রথমে ওই যে আমরা বলছিলাম শ্রেণীবিন্যাসের ভিত্তি, তো ভিত্তির মধ্যে প্রতিসাম্য ছিল। তাহলে প্রতিসাম্য বা সিমেট্রি বিষয়টা কি? প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সমান বা সদৃশ আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। এটা হচ্ছে প্রতিসাম্য, বা সদৃশ কয়টা ভাগে ভাগ করা যায় আর কি, ওইটাই হচ্ছে এটা প্রতিসাম্য। তাহলে প্রতিসাম্য হচ্ছে 5 ধরনের প্রতিসাম্য হয়ে থাকে বা সিমেট্রি হয়ে থাকে। একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, একটা হচ্ছে অরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং অপ্রতিসাম্য। তাহলে আমরা গোলীয় প্রতিসাম্য হচ্ছে, আমরা যদি এইটার উদাহরণটা একটু দেখি, তাহলে একটা গোলককে আমরা কেন্দ্র বরাবর যে কোনো ভাবে যদি ছেদ করি তাহলে কি সমান দুই ভাগে ভাগ হবে, তাই না? একটা গোলককে যে কোনো ভাবে যদি আমরা ছেদ করি কি হবে? সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি গোলীয় প্রতিসাম্যের উদাহরণ। আমরা যদি বইয়ের উদাহরণগুলো দিয়ে মনে রাখি তাহলে আমরা একটা ছন্দের মধ্যে মনে রাখতে পারি, হিলিয়া ভরা গোলক। হিলিয়াতে হচ্ছে হেলোজোয়া, ভরাতে হচ্ছে ভলভক্স এবং রাতে হচ্ছে রেডিওলারিয়া। আচ্ছা, তারপর হচ্ছে অরীয় প্রতিসাম্য যদি বলি, অরীয় প্রতিসাম্য হচ্ছে আমরা যদি হাইটের উদাহরণটা দেখি, হাইট হচ্ছে একটা অরীয় প্রতিসাম্য উদাহরণ। তো হাইটের লম্ব অক্ষ বরাবর যদি আমরা ভাগ করি, লম্ব অক্ষ বরাবর একাধিক ভাবে, দুইয়ের অধিক ভাবে যদি আমরা সমানভাবে খণ্ডিত করতে পারি তাহলে সেটাকে আসলে আমরা দ্বিঅরীয় প্রতিসাম্য বলি। তাহলে দ্বিঅরীয় প্রতিসাম্য উদাহরণ হচ্ছে হাইড্রা, যদি অন্য একটা কালার ইউজ করি, দ্বিঅরীয় প্রতিসাম্য উদাহরণগুলো
তাহলে আমরা হাইড্রা হচ্ছে একটা দ্বিঅরীয় প্রতিসাম্য, বা জেলিফিশ নাম শুনে থাকবে, জেলিফিশ, এবং হচ্ছে সি এনিম্যাল। এগুলো হচ্ছে আমাদের অরীয় প্রতিসাম্যের উদাহরণ। তারপরে আসে আমরা দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্য যদি বুঝতে হয় তাহলে আমরা এটা একটু থাকাই এটার দিকে। এই উদাহরণটা একটু যদি দেখি, চিত্রটা যদি দেখি, তাহলে একটা প্রাণীকে যদি দুইটা তলে ভাগ করা যায়, সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা ভাগ করি, যে এটা একটা তল, এটা একটা, তাহলে চারটা সমান খণ্ডে পরিণত হয়। ওইটাই হচ্ছে কি দ্বিঅরীয় প্রতিসাম্য। এর উদাহরণ হচ্ছে আমাদের কিনোফেরা পড়বেন প্রাণীগুলা, কিসের উদাহরণ? দ্বিঅরীয় উদাহরণ। তারপরে আসি আমরা দ্বিপার্শ্বীয় উদাহরণ। দ্বিপার্শ্বীয় হচ্ছে আমরা যে ফাইলাম গুলো 8টা ফাইলাম দেখবো, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য যে প্রাণীগুলা। যেমন হচ্ছে আমরা প্রজাপতির উদাহরণ যদি বলি, দ্বিপার্শ্বীয় হচ্ছে সমান দুইটা ভাগে কি ভাগ হয়ে যায়, এটা হচ্ছে কি একটা দ্বিপার্শ্বীয় উদাহরণ। তাহলে দ্বিপার্শ্বীয় উদাহরণের আরো কিছু প্রাণী রয়েছে, যেমন হচ্ছে প্রজাপতি ছাড়াও যদি বলি, তাহলে মানুষ হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানুষ, ব্যাঙ বা প্রজাপতি, এগুলো হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তারপরে হচ্ছে আমরা যদি সমস্যাটা আসি যে অপ্রতিসাম্য। এখানে দেখতে পাচ্ছি একটা স্পঞ্জের ছবি আছে, এটা হচ্ছে অপ্রতিসাম্য। এটাকে আসলে কোনোভাবেই আমরা সমান বিভাগে ভাগ করতে পারি না, সেজন্য হচ্ছে এটা কি একটা অপ্রতিসাম্য প্রাণী। এরকম অপ্রতিসাম্য প্রাণীর আরো উদাহরণ আছে, যেমন শামুক হচ্ছে কি একটা অপ্রতিসাম্য প্রাণীর উদাহরণ, বা স্পঞ্জ যেটা এখানে আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এইখানের যে এই উদাহরণগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে, তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে এই 5 ধরনের প্রতিসাম্য আমরা মনে রাখবো, চিত্রগুলো আমাদের হেল্প করবে মনে রাখতে। তাহলে আমরা এখন দেখি এই প্রতিসাম্য রিলেটেড বিগত সালে কি প্রশ্ন এসেছে। তাহলে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রজাপতির প্রতিসাম্যতা কোন ধরনের। আমরা অলরেডি আলোচনা করেছি, প্রজাপতি হচ্ছে কি একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণী। তাহলে আর কি কি আছে দ্বিপার্শ্বীয়? আমরা বলছি মানুষ এবং ব্যাঙ, বা ম্যাক্সিমাম প্রাণী হচ্ছে এটার আন্ডারে পড়বে, বা প্রজাপতি যেটা এখানে আছে, ওগুলা কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য উদাহরণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি আমরা যাই, তাহলে অরীয় প্রতিসাম্য প্রাণী কোনটি? এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা অনেক জায়গায় আসছে, মেডিকেল 20-24 সেকশন 20 থেকে 24, ছবিতে আসছে, রাবি হাবি, অনেক জায়গায় এসেছে। অরীয় প্রতিসাম্য প্রাণী। তাহলে আমরা বলছিলাম অরীয় প্রতিসাম্য একটা বলছিলাম যে হিলিয়া ভরা গ্লোব, হিলিয়াম ভরা গ্লোব সহজে মনে রাখার জন্য। তাহলে এখানে কি ছিল? হিলিয়াতে কি ছিল? হেলিওজোয়া, ভতে কি ছিল? ভলভক্স, এবং রাতে ছিল লেপিনোলারিয়া। তাহলে এগুলো হচ্ছে কি অরীয় প্রতিসাম্যের উদাহরণ। যে অরীয় প্রতিসাম্য কি বলছিলাম আমরা? একটা আমরা যদি বলি একটা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যদি বলছিলাম হচ্ছে একটা অরীয় প্রতিসাম্যের উদাহরণ। তাহলে এইখানে হচ্ছে আমরা এটাকে অনেকভাবে আসলে ভাগ করতে পারি এগুলোকে। এটাই ছিল কি অরীয় প্রতিসাম্যের উদাহরণ। আচ্ছা, তারপরে প্রশ্নে যদি যাই, নিচের কোনটি অপ্রতিসম প্রাণীর উদাহরণ? এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। তাহলে আশা করি তোমরা বলতে পারবো অপ্রতিসম কি ছিল, যেটাকে আসলে সমান দুই ভাগে কি ভাগ করা যায় না। তাহলে আমরা অপ্রতিসম উদাহরণ, এখানে প্রজাপতি তো হবে না, দ্বিপার্শ্বীয়, কেঁচুও হবে না, ব্যাঙ তো আমরা বলছি দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি শামুক। শামুক হচ্ছে কি একটা শামুক। আর কি আরেকটা উদাহরণ আমরা করছিলাম, সেটা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জ কি একটা দ্বিপার্শ্বীয় অপ্রতিসাম্যের উদাহরণ। তারপরে যদি আমরা যাই, এখন আমরা সিলুম বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তাহলে সিলুম হচ্ছে ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম নামক আবরণ বা আবরণী ঝিল্লিতে কি আবৃত থাকে, সেটাই হচ্ছে কি সিলুম। তাহলে আমাদের এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো, যে গহ্বর আছে কিনা, আর সেটা কি কোনো ঝিল্লিতে আবৃত আছে কিনা, এই দুইটা পয়েন্ট মনে রাখবো। তাহলে আমরা আসি, সিলুমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসিলোমেট, সিডোসিলোমেট, এবং হচ্ছে কি ইউসিলোমেট। এসিলোমেট হচ্ছে সিলুমহীন,
সিলোমহীন প্রাণী হচ্ছে কি এসিলোমেট। তাহলে এসিলোমেটের কি কোনো মেসুল আর্ম স্থল থাকে না এবং কি পেরিটোনিয়াম নামক কোনো ঝিল্লিও থাকে। তাহলে আমরা দুইবার মনে রাখবো যে গহ্বর আর হচ্ছে পর্দা। তাহলে আমাদের এসিলোমেটের ক্ষেত্রে গহ্বরও কি অ্যাবসেন্ট এবং পর্দাও কি অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি যে মেসোডার্মাল স্তর থেকে সৃষ্ট যে গহ্বর ওইটাও কি থাকবে না এবং কি পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃতও কি থাকবে না, বা যে পর্দা ধরে কি আবৃত থাকবে না, সেটা হচ্ছে এসিলোমেট। সেটার উদাহরণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস। তাছাড়া কিনোফেরাও কি এটাও মনে রাখতে হবে মাঝে মধ্যে, বাট এগুলো ইম্পর্টেন্ট। পরিফেরা, নিডারিয়া আর হচ্ছে কি প্লাটিহেলমিনথিস, এগুলো কিসের উদাহরণ? এসিলোমেট। আচ্ছা, তারপরে আসি সুডোসিলোমেট। এটা হচ্ছে অপ্রকৃত সিলোম। সিলোম মানে কি অপ্রকৃত সিলোম যুক্ত প্রাণী, অপ্রকৃত সিলোম। তাহলে সুডোসিলোমেটকে যদি আমরা ওই যে দুইটা পয়েন্টে মনে রাখি, গহ্বর এবং ঝিল্লি, তাহলে গহ্বর এবং পর্দা ঝিল্লি, তাহলে সুডোসিলোমেটের ক্ষেত্রে যে গহ্বর থাকে কিন্তু কি কোনো পেরিটোনিয়াম পর্দা থাকে না। এই যে আমরা এখানে যদি দেখি, এই যে এটা কি একটা গহ্বর, এই যে দেখা যাচ্ছে এটাই কি একটা গহ্বর। এই গহ্বরটা উপস্থিত কিন্তু এটা কি কোনো পেরিটোনিয়াম যে পর্দা, ওই পর্দা দ্বারা আবৃত থাকে না। আমরা এটা সুডোসিলোমেট বা প্রকৃত সিলোম যেটা, ওটা দেখলে বুঝতে পারবো প্রকৃত সিলোম যুক্ত প্রাণী। তাহলে এইটা দেখলে বুঝতে পারবো। এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা পর্দা সম্পূর্ণ আবরণটাকে ঢেকে রেখেছে, ওইটাই মূলত কি পেরিটোনিয়াম পর্দা। তাহলে এখানে কি গহ্বরও রয়েছে, এই যে এটা হচ্ছে ভিতরের যে অংশটুকু, এটা গহ্বর এবং কি একটা পর্দা দ্বারা আবৃত। তাহলে এইখানে কি গহ্বরও উপস্থিত এবং কি পর্দাও উপস্থিত। তাহলে সেটা কি আমরা ইউসিলোমেট বা প্রকৃত সিলোম যুক্ত। তাহলে সিডোসিলোমেটের সবচেয়ে কমন একটা উদাহরণ বা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে নেমাটোডা হচ্ছে কি সিডোসিলোমেট যুক্ত একটা কি প্রাণী। আচ্ছা, তারপরে এগুলো আসে রুটিফেরা আর কিনোফেরা। তারপর হচ্ছে ইউসিলোমেট যদি বলি, তাহলে মলাস্কা থেকে করডাটা পর্বের প্রাণীরা কি ইউসিলোমেট। তাহলে মলাস্কা থেকে করডাটা পর্বের প্রাণী সবাই কি ইউসিলোমেট। তাহলে এইভাবে এই পয়েন্টগুলো দ্বারা আমরা সহজে মনে রাখতে পারি সিলোমকে, যে হচ্ছে যার হচ্ছে মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট গহ্বর এবং পর্দা একটাও থাকে না, সেটা হচ্ছে কি এসিলোমেট বা সিলোমহীন। যার শুধু গহ্বর থাকে কিন্তু পর্দা নাই, সেটা হচ্ছে সুডোসিলোমেট। উদাহরণ হচ্ছে নেমাটোডা। আর হচ্ছে যার গহ্বর এবং পর্দা দুইটাই উপস্থিত বা প্রকৃত সিলোম, সেটা হচ্ছে ইউসিলোমেট। সেটা মলাস্কা থেকে করডাটা পর্বের প্রাণীরা কি ইউসিলোমেটের অন্তর্গত। তাহলে আশা করি বুঝতে পারছো, উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, এক্সাম্পল গুলো। আমরা তাহলে পরবর্তীতে হচ্ছে এমসি গুলো সহজ হয়। তাহলে এখন দেখি সিলোম থেকে কি ধরনের এমসি থাকতে পারে। তার ঢাবিতে একটা কোয়েশ্চেন আসছে, সেই কোনটি সিলোমের প্রাণী নয়? কোনটি কি সিলোমের প্রাণী নয়? তাহলে এখানে সিলোমের প্রাণী কোনটি নয়? আমরা তো শামুক তো আমরা জানি একটা উন্নত মলাস্কা। আমরা বলছিলাম যে এনিলিডা থেকে, আমরা আগের কোয়েশ্চেনটা যদি দেখি, আমরা বলছি কি মলাস্কা থেকে করডাটা পর্বের প্রাণী সবাই কি ইউসিলোমেট। তাহলে সিলোমেট প্রাণী নয় কোনটি? তাহলে শামুক কি, মলাস্কা, চিংড়ি হচ্ছে তো আমরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, বা কিরমি হচ্ছে অ্যানেলিডা, সবাই কি আমাদের সিলোমেট। তাহলে কেঁচু এটা হচ্ছে কি, সরি এখানে হচ্ছে কিরমিটা হচ্ছে কি, কিরমিটা হচ্ছে আমাদের সিলোমেট প্রাণী নয়। কেঁচু আবার কি অ্যানেলিডা পর্বে, এটা আবার সিলোমেট। এটা হচ্ছে অপ্রকৃত। কেঁচু যদি বলি, তাহলে কেঁচু হচ্ছে কি অ্যানেলিডা পর্বের প্রাণী, হচ্ছে অপ্রকৃত সিলোম। আর কিরমি হচ্ছে কি প্লাটিহেলমিনথিস। এটা হচ্ছে কি প্লাটিহেলমিনথিস, আমরা দেখবো সামনে। এটা হচ্ছে কি একবারে মানে সিলোমহীন বা এসিলোমেট যেটা। আর কেঁচু হচ্ছে সিডোসিলোমেট, আর এরা দুইজন হচ্ছে কি ইউসিলোমেট। আচ্ছা, এরকম আরো কোয়েশ্চেন থাকতে পারে। তো আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই আর একটা টপিকে, তাহলে এখানে দেখতেছি আমরা এখন আছে আমরা পর্যায়ক্রমে আমাদের যে গুরুত্বপূর্ণ 8টা ফাইলামের কথা বলছিলাম, আমরা ওই ফাইলাম গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রত্যেকটা এমসিকিউর মাধ্যমে আমরা হচ্ছে মানে টোটাল যে অন্যান্য ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে ওইগুলো নিয়ে আসবো আমরা একটা এমসিকিউ পড়ার মাধ্যমে।
তাহলে এখানে দেখো যেটা বলছে যে পরিফেরা পর্বের প্রাণীদের পানি প্রবেশ ও বের হওয়ার ছিদ্রদ্বয়ের নাম কি? তাহলে নিশ্চয়ই এখানে কি পরিফেরা পর্বের কথা বলছে, পরিফেরা পর্ব। তাহলে পরিফেরা পর্বের যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, তাহলে আমরা এই পর্বগুলো পড়ার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট মনে রাখবো। সবার ক্ষেত্রে যেগুলো কমন থাকবে সেগুলো হচ্ছে আমরা অলরেডি সেডিমেন্টের ভিত্তির মধ্যে পড়েছি, যে আমরা ভ্রূণ স্তরের কথা বলেছি, ভ্রূণ স্তরের কথা বলেছি, তারপরে আমরা সিলোমের কথা বলেছি, এবং আমরা প্রতিসাম্যের কথা বলেছি। এগুলো সবগুলো প্রাণীর ক্ষেত্রে আমরা বলতে পারবো। তাহলে ভ্রূণ স্তর যদি বলি, তাহলে এটা হচ্ছে কি পরিফেরা একটা এক স্তর বিশিষ্ট প্রাণী, এক স্তরী, মানে একটা স্তর রয়েছে। আর সিলোম যদি বলি, তাহলে আমরা স্পঞ্জের কথা পড়ছিলাম, নিশ্চয় মনে আছে। তাহলে এটা সিলোম কি? এসিলোমেট বা সিলোম কি? এসিলোমেট। আর এটা প্রতিসাম্য কি? প্রতিসাম্য হচ্ছে কি? এটা একটা অপ্রতিসাম্য প্রাণী, অপ্রতিসাম্য। এটাকে সমান দুইটা অংশে কি করতে পারি না, আমরা ভাগ করতে পারি না। এটা হচ্ছে মানে কমন, সবগুলোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো চলে আসবে। এছাড়া স্পেশাল কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা বলেছে যে পরিফেরা পর্বের প্রাণীদের যে পানি বের ও প্রবেশ ছিদ্রের নাম কি? সেটা হচ্ছে কি ওস্টিয়া। ওস্টিয়া নামক ছিদ্রের সাহায্যে কি পরিফেরা পর্বের যে পানি প্রবেশ এবং বের হয়ে যায়। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে জানতে হবে, যে এদের হচ্ছে কোয়ানোসাইট নামক হচ্ছে স্পিকিউল নামক কিছু কি থাকে, কাটা থাকে। স্পিকিউল নামক কাটা থাকে, এগুলো হচ্ছে কি এদের কমন হচ্ছে। আর যেটা জানতে হবে সেটা উদাহরণ জানতে হবে। একবারে স্পঞ্জ যদি বলি বা ওই ধরনের একবারে নিম্ন শ্রেণীর প্রাণীগুলো হচ্ছে এই পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত। তাহলে এরপরে যদি যাই আমরা এরপরের প্রশ্নে, তাহলে কোন পর্বের প্রাণী দেখে নিডোসাইট কোষ থাকে? তাহলে এটা উত্তর হবে নিডারিয়া পর্বের প্রাণীদের। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের কি থাকে? নিডোসাইট কোষ থাকে। তাহলে এই কমন বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আসবো। আমরা অলরেডি জানি যে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে নিডোসাইট বা নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে কি একটা দ্বিস্তরী প্রাণী। আর এটার সিলোম হচ্ছে কি? সিলোম হচ্ছে অ্যাসিলোমেট বা সিলোমহীন। আমরা প্লাটিহেলমিনথেস করবো জন্য প্রাণীগুলো কি সিলোমহীন বা অ্যাসিলোমেট, সিলোমেট। আর যদি প্রতিসাম্য বলি, তাহলে এটাকে আমরা বলছিলাম ডিওরীয় প্রতিসাম্য বা হাইড্রেট উদাহরণ বলছিলাম। তাহলে ডিওরীয় প্রতিসাম্য। তারপর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, তাহলে হচ্ছে কি এটা নেমাটোসিস ধারণকারী, ধারণকারী নিডোসাইট কোষ থাকে। তাহলে এটা কি তার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা কি নেমাটোসিস ধারণকারী কি থাকে? নিডোসাইট কোষ থাকে। আরেকটা আমাদের স্পেশাল এর বৈশিষ্ট্য আছে, সেটা আমাদের জানা থাকতে হবে, যে এই পর্বের প্রাণীদেরকে অনেক সময় কি সমুদ্র ফুল বলা হয় বা ফ্লাওয়ার অফ সি, সমুদ্র ফুল বলা হয়ে থাকে এই পর্বের প্রাণীদের। তাহলে এইগুলো হচ্ছে এদিকে আসি, তাহলে এগুলোর ভিতরে হচ্ছে আমাদের বাকি এগুলো চলে আসবে। যে এখানে যেটা প্রশ্ন করছে নিডোসাইট কোষ থাকে কোথায়, তাই না? নিডারিয়া পর্বের প্রাণীতে। আচ্ছা, তারপরে প্রশ্নে যদি আমরা যাই, আচ্ছা কোন পর্বের প্রাণী দেখে মেসোগ্লিয়া থাকে? অলরেডি আমরা বলছি যে দ্বিস্তরী প্রাণীর, আমরা যদি পরের আলোচনা করি, তাহলে এখানে আমরা ভ্রূণ স্তর নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি। সেখানে হচ্ছে ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিস্তরী আর একটা হচ্ছে কি ত্রিস্তরী, ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। তাহলে ডিপ্লোব্লাস্টিক প্রাণীর ক্ষেত্রে যে উদাহরণ হচ্ছে নিডারিয়া, যাদের কি শুধু কোষগুলো দুইটা স্তরে বিভক্ত। তাহলে আমরা এখানে যদি দেখি, এদের বাহিরের যে স্তরটা সেটা হচ্ছে কি একটোডার্ম এবং ভিতরের স্তরটা হচ্ছে এন্টোডার্ম। আর মাঝের যে স্তরটা সেটা হচ্ছে মেসোগ্লিয়া নামক একটা স্তর থাকে, অকোষীয় স্তর। সেটা হচ্ছে কি যে মাঝের স্তর নিডারিয়া পর্বের প্রাণীদের, সেটাকে আমরা মেসোগ্লিয়া বলি। আর যে ত্রিস্তরী প্রাণীর উদাহরণটা বলি, তাহলে ত্রিস্তরী প্রাণীর আবার তিনটা ফর্ম করে। একবার বাহিরের যে আবরণটা সেটাকে আমরা একটোডার্ম, এবং ভিতরেরটাকে এন্টোডার্ম, এবং মাঝেরটাকে আমরা কি বলতেছি? মেসোডার্ম বলতেছি। তাহলে মেসোগ্লিয়ার কথা এখানে একটা স্পেশাল নোট আছে, যে দ্বিস্তরী প্রাণী দেখে
একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে যে জেলির মতো অকোষীয় পদার্থ থাকে সেটাকে আমরা কি বলি? মেসোগ্লিয়া বলি। তাহলে এখন আশা করি তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারবা যে কোন বর্ণের প্রাণীতে মেসোগ্লিয়া থাকে। তাহলে দ্বিস্তরী প্রাণী কোনটি? নিডারগ্লিয়া। তাহলে নিডারগ্লিয়ার দেহে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিটের একটা কোয়েশ্চন। তাহলে আশা করি এই ধরনের আরো কোয়েশ্চন তোমরা যদি আসে তাহলে আনসার করতে পারবে। আচ্ছা, তারপরে যদি যাই যে শিকাকুশ কোন বর্গের প্রাণীর বৈশিষ্ট্য? তাহলে আমরা শিকাকুশ হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর আর কি কি বৈশিষ্ট্য রয়েছে? এটা হচ্ছে কি প্লাটিহেলমিনথেস হচ্ছে একটা ত্রিস্তরী প্রাণী। ত্রিস্তরীর সর্বপ্রথম প্রাণী হচ্ছে কি প্লাটিহেলমিনথেস। এটার সিলোমের কথা যদি বলি তাহলে এটার সিলোম কি এসিলোমেট বা সিলোম, সিলোমেট বা সিলোম নিয়ে। এবং তার আরেকটা আমরা যদি কমন ক্যারেক্টারিস্টিক বলি তাহলে প্রতিসাম্য। প্রতিসাম্য হচ্ছে যদি বলি প্লাটিহেলমিনথেস তাহলে এটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এগুলো হচ্ছে কমন সবগুলা ফাইলামের ক্ষেত্রে। এই তিনটা আমরা নিয়ে আসবো অটোমেটিক্যালি, আমরা তিনটা এমনি পারবো যে যদি আমরা শ্রেণী ভিত্তিগুলো আমরা মনে রাখতে পারি। তাছাড়া স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক আছে, যেমন এটা রেচন অঙ্গ বা রেচন নালী হচ্ছে কি শিকাকুশ থাকে। এদের রেচন নালীতে রেচন নালী কি শিকাকুশ থাকে। তারপরে আরেকটা মানে ওদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওদের কি থাকে হুক থাকে, যার সাথে তারা বিভিন্ন কিছু কি শোষণ করতে পারে বা সাকিং করে হচ্ছে তারা খাবার বা নিউট্রিয়েন্টের যে ঘাটতিগুলো আছে ওগুলো পূরণ করে। তাহলে হুক থাকে এদের খাবার গ্রহণের জন্য। এই হচ্ছে তার বৈশিষ্ট্য। তাহলে আশা করি আমরা একটা প্রশ্নের মাধ্যমে আমরা পুরা যে ফাইলাম আছে ফাইলামের যে বাকি ক্যারেক্টারিস্টিক্স গুলো ওইগুলো জেনে ফেলতে পারছি। প্লাটিহেলমিনথেসের উদাহরণগুলো মনে রাখতে হবে। তাহলে যে কিডনির কথা বলি যে আমরা যে পেটে যে কিডনি হয় ওগুলো হচ্ছে কি প্লাটিহেলমিনথেস পর্বের উদাহরণ। ওগুলো সাইন্টিফিক নেম গুলো তোমাদের জানতে হবে, মাঝে মাঝে সাইন্টিফিক নেম গুলো এখান থেকে এসে থাকে। তারপরে প্রশ্নে যদি যাই যে সিলুম বিহীন পর্বের প্রাণী কোনটি? তাহলে ওই যে সিলুম আমরা অলরেডি পড়ে এসেছি, তাহলে এখন আশা করি তোমরা পড়ার কথা। তাহলে সিলুম বিহীন মানে সিলুম থাকবে না, তাহলে কি প্লাটিহেলমিনথেসে কি সিলুম থাকে না? সিলুম বিহীন প্রাণী পর্বের উদাহরণ কি প্লাটিহেলমিনথেস। আচ্ছা, তারপরে প্রশ্নে যদি আমরা যাই যে অপ্রকৃত সিলুম যুক্ত প্রাণী কোনটি? অপ্রকৃত সিলুম আমরা সিলুম তিন ধরনের পড়ছি, একটা হচ্ছে এসিলোমেট বা সিলুম বিহীন, একটা ছিল কি অপ্রকৃত সিলুম যুক্ত যেটাকে আমরা সুলিসিলোমেট বলেছি, এবং আরেকটা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলুম যুক্ত। তাহলে আমরা যে 8-9টা পর্বের কথা বলতেছি এর মধ্যে একটা পর্ব ছিল মাত্র, সেটা হচ্ছে কি ছিল নেমাটোডা, এবং সেটাই কি অপ্রকৃত সিলুম যুক্ত। এটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে। বা ইনোফেরার কথা যদি বলি ইনোফেরা এরাও কি আমাদের অপ্রকৃত সিলুম যুক্ত প্রাণী। স্পেশাল ভাবে মনে রাখতে হবে নেমাটোডার কথা। এটা ঢাবি এপ্রিল সেশনে আসছে টিউশনটা। তারপরে যদি দেখি নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ দেখা যায় কোথায়? তাহলে নেমাটোডা পর্বের প্রাণীদের মধ্যে কি থাকে নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ থাকে। আচ্ছা, তাহলে এই যে শাস্ত্রে 17-18 সেশনে একটা কোয়েশ্চন যে লেনিডিয়া মার্জিনালিস কোন বর্গের প্রাণী? তাহলে এটা সাইন্টিফিক নেম হচ্ছে, আমরা অবশ্যই ঝিনুকের কথা শুনে থাকবো। ঝিনুকের সাইন্টিফিক নেম হচ্ছে লেনিডিয়া মার্জিনালিস। তাহলে ঝিনুক হচ্ছে এখন আমাদের জানতে হবে ঝিনুক আসলে কোন পর্বে। ঝিনুক কোন পর্বে? তাহলে মলাস্কা পর্বে। তাহলে এটা কোন পর্বের প্রাণী উদাহরণ? সেটা হচ্ছে মলাস্কা। মলাস্কার কি কি বৈশিষ্ট্য রয়েছে? মলাস্কা যদি আমরা বলি ব্রোঞ্জ স্তর, তাহলে অবশ্যই আমরা যে স্তরগুলো পড়তেছি ক্রমান্বয়ে কি হচ্ছে অনুন্নত থেকে উন্নতের দিকে যাচ্ছে। তাহলে পরিফেরা ছিল সবচেয়ে অনুন্নত, আস্তে আস্তে কি উন্নত হচ্ছে। তাহলে প্লাটিহেলমিনথেসের পরে যেগুলা রয়েছে সেগুলা সিলুম কি বা সেগুলা ব্রোঞ্জ স্তর যদি বলি সবগুলাই কি ত্রিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী। এবং তার যদি কোষীয় সংগঠন মাত্রা বলি তাহলে সেটা কি অঙ্গতন্ত্র মাত্রার একটা প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। আর এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য যদি নিয়ে আসি আমরা সিলো আমরা ভূস্তর বলছি, তারপর আমরা কোষীয় মাত্রা বলছি। সিলুম যদি বলি তাহলে সিলুম আমরা মলাস্কার ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে শামুকের কথা। শামুকের কি অপ্রতিসাম্য, যেটাকে হচ্ছে আমরা কোনোভাবে ইয়া করতে পারি না, সমান বিভাগে ভাগ করতে পারি না। তাহলে এটা একটা অপ্রতিসাম্য। প্রতিসাম্য কথা যদি বলি তাহলে অপ্রতিসাম্য। আর সিলুম হচ্ছে কি ইউসিলোমেট বা প্রকৃত সিলুম যুক্ত প্রাণী, ইউসিলোমেট।
এগুলো হচ্ছে তার কমন ক্যারেক্টারিস্টিক, অন্যগুলোর সাথে হচ্ছে আমরা মিলে বলতে পারি। আর যদি আমরা বলি স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, তাহলে ওই যে এখানে হচ্ছে আমাদের কি থাকে, শামুকের বাহিরে একটা খোলস থাকে না, আমরা সবাই খেয়াল করবো। তাহলে ওইটা হচ্ছে মেন্টন নামক একটা আবরণ দ্বারা হচ্ছে এই খোলসটা আবৃত থাকে। তাহলে মেন্টন নামক আবরণে আবৃত, মেন্টো নামক আবরণে আবৃত। আচ্ছা, তারপরে শামুকের আরেকটা বা মলাস্কা পরিবারের প্রাণীদের আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেটা হচ্ছে এদের রেতি জিহ্বা থাকে। রেতি জিহ্বা বা রেডুলা বলা হয়, রেডুলা বা রেতি জিহ্বা, রেডুলা বা কি রেতি জিহ্বা। তাহলে এইগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই রিলেটেড মলাস্কা পর্ব থেকে আরো যদি উদাহরণ আসে তাহলে এগুলো পাবো। তাহলে এটা সাসপে একটা কোয়েশ্চেন, তাহলে এটা ইম্পর্টেন্ট। সাসপে এই যে আমাদের সাইন্টিফিক নেম দেওয়া থাকে এবং বলে যে সেটা কোন পর্বে, তাহলে আমাদের কি সাইন্টিফিক নেম গুলো পাশাপাশি জানতে হবে এই প্রশ্নগুলো আনসার করতে, আর ক্যারেক্টারিস্টিক গুলো তো অবশ্যই জানতে হবে। আচ্ছা, তারপরে যদি দেখি যে আর্থ্রোপোডার দেহ গহ্বরকে কি বলা হয়। আচ্ছা, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কথা বলছে, তাহলে আর্থ্রোপোডার দেহ গহ্বরকে হিমোসিল বলা হয়। এটা তাদের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। কমন ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, তাহলে ওই যে আগে যেগুলো আলোচনা করছি, আর্থ্রোপোডা হচ্ছে কি আস্তে আস্তে আমরা বলছি অনন্য থেকে উন্নত দিকে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই ত্রিস্তরী প্রাণী হবে। এবং এটার সিলম কি হবে, আর্থ্রোপোডা ইউসিলোমেট বা প্রকৃত সিলমযুক্ত প্রাণী। তারপরে হচ্ছে এটা যদি আমি প্রতিসাম্য বলি, তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে হচ্ছে যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আমরা প্রজাপতির কথা বলেছি। আর যেটা আসে সেটা হচ্ছে যে পরবর্তীতে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা হচ্ছে সন্ধিপদী প্রাণী। এদের কি কি বলা হয়, সন্ধিপদী প্রাণী। এদের হচ্ছে ওই যে আর্থ্রোপোডার দেহ গহ্বরে হিমোসিল থাকে, এবং কি থাকে, হিমোসিল থাকে। তাছাড়া আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হচ্ছে এরা কি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এরা কি সর্ববৃহৎ ফাইলাম। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় পর্ব কোনটি, এই আর্থ্রোপোডা পর্ব, বৃহৎ পর্ব। তাহলে এভাবে আমরা তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স মনে রাখার পাশাপাশি অন্যান্য গুলো মনে রাখতে পারবো। তাহলে এই ধরনের এখানে তো আসছে যে দেহ গহ্বর কি কি বলা হয়, আসলে এরকম হতে পারতো যে সন্ধিপদী প্রাণীর পর্ব কোনটি, আর্থ্রোপোডা। পাশাপাশি এখান থেকে যেহেতু বৃহত্তম পর্ব, এখান থেকে সাইন্টিফিক নিয়ে আমাদের জেনে রাখা দরকার যে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী রয়েছে বিভিন্ন কীট পতঙ্গ, ওইগুলা চিংড়ি মাঝে মধ্যে আসে, সাইন্টিফিক নিয়ে গুলো আমরা মনে রাখবো। আচ্ছা, তারপরে আরেকটা কোয়েশ্চেন আসছে, এটা হচ্ছে জিএসসি 23-24 সেশনের একটা কোয়েশ্চেন, যে মনোফেরিয়া ইউনিভার্সাল কোন পর্বের প্রাণী। আচ্ছা, সেটা হচ্ছে আমরা অ্যাপেনোডার্মাটা পর্বের প্রাণী। এটা হচ্ছে সামুদ্রিক শসা যদি বলি, সামুদ্রিক শসার দুইটা নাম হচ্ছে হলুদ থরিয়া টিউবুলুসা, কঠিন নাম তাই না? তাহলে সাইন্টিফিক নেম গুলো একটু কয়েকবার পড়তে হয়। তাহলে সামুদ্রিক শসা হচ্ছে কি এটার অর্গানিজম। তাহলে এখানোডার্মাটা পর্বের আগে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাহলে ওই যে প্রথম দিকে আমরা যেগুলো আলোচনা করছি যে তার ত্রিস্তরী প্রাণী, আবার এরা কি হবে, অবশ্যই ইউসিলোমেট হবে, তার প্রকৃত সিলমযুক্ত প্রাণী হবে। তারপরে হচ্ছে ওদের আমরা আচ্ছা ওদের আরেকটা স্পেশাল মনে রাখতে হবে যে প্রতিসাম্য যদি বলি, এরা হচ্ছে পঞ্চরীয় প্রতিসাম্য। এটা কিন্তু আমরা হচ্ছে প্রতিসাম্যর সিমেট্রি যেটা পড়ছিলাম, ওইখানে কিন্তু পঞ্চরীয় প্রতিসাম্য স্পেশাল ভাবে কোনো মানে ছিল না, প্রকার ছিল না। কিন্তু এখানে মনে রাখতে হবে যে অ্যাপেনোডার্মাটা কি একটা পঞ্চরীয় প্রতিসাম্য প্রাণী, প্রতিসাম্য প্রাণী। আচ্ছা, তারপরে এর হচ্ছে চলনাঙ্গ আছে, এদের হচ্ছে টিউব ফিট চলনাঙ্গ থাকে। টিউব ফিট কি এদের চলনাঙ্গ, টিউব ফিট চলনাঙ্গ। তারপরে এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পানি সংবহন বন্ধ থাকে, পানি সংবহন কম থাকে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে তার স্পেশাল বৈশিষ্ট্য। আর হচ্ছে যে সাইন্টিফিক নেম জানতে হবে কিন্তু অবশ্যই। তাহলে এইখান থেকে আরো সাইন্টিফিক যে নেম গুলো জানতে হবে, সেটা হচ্ছে আমরা ওই যে রাখবো, যে আমরা তারা মাছের কথা নিশ্চয়ই শুনছি, ওইটা সাইন্টিফিক নেম গুলো জেনে রাখবো, তাহলে মোটামুটি হবে। আচ্ছা, তারপরে দেখি কি আছে।
আচ্ছা, তারপরে আমরা মোটামুটি আমরা ওই যে নন কোঅর্ডিনেট পর্ব যে প্রাণীগুলো ওইগুলো মোটামুটি শেষ করছি। এখন কোঅর্ডিনেট পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখবো। আমরা এখন কি ওই যে আমরা 9টা গুরুত্বপূর্ণ ফাইলামের 8টা অলরেডি শেষ করছি, যেগুলো সবই কি নন কোঅর্ডিনেট। এখন আমরা কোঅর্ডিনেট রাজ্যে চলে এসেছি। আমরা এখন যে কোঅর্ডিনেটের বৈশিষ্ট্যগুলো একটু ওভারঅল দেখে তারপরে আমরা ভিতরে প্রবেশ করবো। তাহলে কোঅর্ডিনেট প্রাণী, আমরা মানুষ কি কোঅর্ডিনেট প্রাণী, মেরুদণ্ডী প্রাণী। তাহলে তার কি কি বৈশিষ্ট্য থাকে? সেটা হচ্ছে তার নোটোকর্ড থাকে। নোটোকর্ড, তাহলে নোটোকর্ড থাকে এবং সেটা কি মানুষের ক্ষেত্রে বা বাকি প্রাণীর ক্ষেত্রে কি মেরুদণ্ডে পরিণত হয়। নোটোকর্ডটা কি হয়? মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে পরিণত হয়। তারপরে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি স্নায়ুরজ্জু থেকে। স্নায়ুরজ্জু মানুষের ক্ষেত্রে কি হয়? স্নায়ুরজ্জু পরবর্তীতে কি মস্তিষ্কে পরিণত হয়, মস্তিষ্কে পরিণত হয়। তারপরে হৃৎপিণ্ড, অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বা নন কোঅর্ডিনেট প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ড পৃষ্ঠীয় দেশে থাকে বা হচ্ছে অন্যদিকে থাকে। আর এইগুলা যদি থাকে আর কি, আর কোঅর্ডিনেট প্রাণীর ক্ষেত্রে হৃৎপিণ্ড কোথায় থাকে? অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ড থাকে। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ফুলকা বা ফুসফুস থাকে। ভার্টিব্রাটার যদি বলি তাহলে ভার্টিব্রাটার ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে বা ম্যামালিয়া যদি বলি তাদের ক্ষেত্রে হচ্ছে ফুসফুস। আর অন্যান্য যে কোঅর্ডিনেট প্রাণী আছে তাদের ক্ষেত্রে আমরা বলি কি ফুলকা বলি। যেমন মাছের কি থাকে? ফুলকা থাকে। তাহলে ফুলকা বা ফুসফুস থাকে, ফুলকা বা ফুসফুস। এগুলা কি কোঅর্ডিনেট পর্বের প্রাণী বৈশিষ্ট্য। তাহলে আমরা অলরেডি এই যে ফার্স্ট পেজে দেখেছি আমরা যে কোঅর্ডিনেট পর্বের আমরা অনেকগুলো দেখেছিলাম। এগুলো যদি আমরা একটু দেখি তাহলে এই এখানে আমরা আলোচনা করছিলাম যে আসলে কোঅর্ডিনেট পর্বে আমরা এখন এই ওভারঅল বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে কোঅর্ডিনেট পুরো মঞ্চটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেটকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আমরা বলছি যে ইউরোকর্ডাটার কি নোটোকর্ড পরিণত পর্যায়ে কি হয়? এটা নোটোকর্ড আর থাকে না, সেটা বিলুপ্ত হয়ে যায়। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আজীবন যে পৃষ্ঠীয় দেশে কি একটা ইয়া থাকে, নোটোকর্ড থাকে। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে নোটোকর্ড কি মেরুদণ্ডে পরিণত হয়। তারপরে এই যে এইগুলা ইউরোকর্ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করছি, ওগুলো আমরা দেখবো। তাহলে আমরা যদি আসি, আচ্ছা, তাহলে আমরা এখন কোঅর্ডিনেট পর্বের আমরা যে লাস্টে যে 7টা ক্যারেক্টারিস্টিক করছিলাম, যে কনভেক্টিস, অ্যাক্টিস্টিক, অ্যাক্টিনোপটেরোজি, সার্কোপটেরোজি, ঠিক আছে, এডিস, ম্যামালিয়া, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। মাছের ক্ষেত্রে যদি বলি তাহলে মাছের হচ্ছে 3টা, যে কনভেক্টিস, অ্যাক্টিনোপটেরোজি এবং সার্কোপটেরোজি। এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইগুলো আমরা পার্থক্য আকারে পড়বো যেন আমাদের মনে থাকে বেশি। আসলে বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটা আসলে মানে আমাদের কি মনে রাখতে হয় অনেক বেশি ইনফরমেশন। মনে রাখার একটা ট্রিক্স হচ্ছে এর বেশি বেশি কি আমরা পার্থক্য আকারে যদি পড়ি, বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের সহজে মনে থাকবে আর কি বিষয়গুলো। তাহলে দেখি, কনভেক্টিস হচ্ছে একটা তরুণস্থিময় মাছ এবং অ্যাক্টিনোপটেরোজি হচ্ছে একটা অস্থিময় মাছ এবং এটাও কি অস্থিময় মাছ। আর আইস, এটা খুব আসে, এমসিকিউতে আসে যে কনভেক্টিস পর্বে কি প্ল্যাকয়েড আইসে, এটার আইস কি থাকে? প্ল্যাকয়েড। আর অ্যাক্টিনোপটেরোজি কি ফ্লাইকয়েড বা টিনয়েড এবং সার্কোপটেরোজি কি গ্যানোয়েড আইস। আচ্ছা, তাহলে পুচ্ছ যদি বলি বা লেজ, লেজ হচ্ছে হেটারো সার্কেল। আমরা হোমো মানে কি সমান, আমরা জানি হোমো সার্কেল মানে সমান। অ্যাক্টিনোপটেরোজির ক্ষেত্রে হোমো সার্কেল বা কনভেক্টিসের ক্ষেত্রে কি হেটারো সার্কেল। আর সার্কোপটেরোজির ক্ষেত্রে ডাইভাই সার্কেল। ডাইভাই সার্কেল হচ্ছে মানে অ্যাকচুয়ালি এরকম গুড় থাকে আর পিছনের দিকে পুচ্ছটা, মানে কোনো নির্দিষ্ট শেপ হয় আর। আচ্ছা, তারপরে আমরা ফুলকা রন্ধ্র যদি বলি তাহলে এই যে এখানে 5 থেকে 7 জোড়া ফুলকা রন্ধ্র থাকে কনভেক্টিসে, অ্যাক্টিনোপটেরোজিতে 1 জোড়া, সার্কোপটেরোজিতেও কি 1 জোড়া ফুলকা থাকে। আচ্ছা, তারপরে উদাহরণগুলো আমরা দেখবো, যে চোয়ালের দাঁতের কথা যদি বলি, চোয়ালের সারিবদ্ধ দাঁত থাকে। অ্যাক্টিনোপটেরোজির ক্ষেত্রে কি আবার দাঁত থাকে না, আবার সার্কোপটেরোজির ক্ষেত্রে এনামেল আবৃত দাঁত থাকে। এগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, পটকার কথা যদি বলি, এটা একটু ইম্পর্টেন্ট। কনভেক্টিসের কি পটকা নেই। পটকা অনেক মাছের ক্ষেত্রে কি পটকা অনেক গুরুত্বপূর্ণ। এটা কি করে? মাছকে ভারসাম্য রক্ষা করে, পানির উপরে নিচে যাইতে সহায়তা করে, অনেক সময় কি অক্সিজেন জমা রাখে। এটা একটা গুরুত্বপূর্ণ মাছের কি একটা অর্গান।
তাহলে পটকা আছে কোথায়? অ্যাক্টিনোপটেরয়েডে উন্নত। যদি অনন্য আমরা বলছি সব ক্ষেত্রে আমরা কি অনুন্নত থেকে উন্নতর দিকে যাব। তাহলে কনজেক্টিভ হচ্ছে সবচেয়ে মাছের ক্ষেত্রে যদি বলি অনুন্নত, আস্তে আস্তে অ্যাক্টিনোপটেরয়েড আরেকটু উন্নত, সাইটোপটেরয়েড বা সামুদ্রিক মাছ যেগুলো এগুলো হচ্ছে আর কি সাইটোপটেরয়েড এগুলো একটু বেশি উন্নত। তাহলে এগুলা কি পটকা রয়েছে বা শোষণ বা ভাসিয়ে রাখতে কি করে এরা সহায়তা করে। আচ্ছা আমরা এক্সাম্পল দেখে নিব যে হাঙ্গর মাছ, কলার মাছ এগুলো কি কনভেক্টিসের উদাহরণ, এবং অ্যাক্টিনোপটেরয়েড হচ্ছে লিটিওভিটা বা রুই মাছ, সেটাই কি অ্যাক্টিনোপটেরয়েড। আর এই যে সামুদ্রিক মাছ সিলাকান্থা বা অস্ট্রেলিয়ান ল্যাংফিশ এগুলা কি সাইটোপটেরয়েড উদাহরণ। তাহলে আশা করি তোমরা এখন যেহেতু তোমরা চারটা ভালোভাবে দেখে নিয়েছো, এখন হচ্ছে তোমরা এমসিকিউ গুলো খুব সহজে আনসার করতে পারবে। তাহলে কোমল অস্থি বিশিষ্ট মাছে কোন ধরনের আঁশ থাকে? তাহলে আমরা অলরেডি বলছি কোমল অস্থি বা তরুণ অস্থিময় মাছ কোনটি? অ্যাক্টিনোপটেরয়েড। তাহলে যে কোন ধরনের আঁশ থাকে? প্লেকোয়েড আঁশ থাকে। আর টিনয়েড আর গ্ল্যানয়েড আঁশ কোথায় থাকে? সাইটোপটেরয়েডে। তাহলে আশা করি এখন এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসে মেডিকেলের কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাবি, খুলনা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে এই ধরনের টিউশন এসে থাকে। ঠিক আছে, তাহলে এগুলা মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপরে যদি দেখি যে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে এমন শ্রেণী কোনটি? এটা শাস্ত্রীয় মিশনের কোশ্চেন 18-19 সেশনে আসছে। যে অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি এমন শ্রেণী কোনটি? এগুলো হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া পর্বের প্রাণী হচ্ছে একটা উভয়চর প্রাণী। এদের অগ্রপদে আঙ্গুলের কথা বলছে। আঙ্গুলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের কি অগ্রপদে বা সামনে 4টি নখরবিহীন আঙ্গুল থাকে এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন বা নখ থাকবে না এদের। অ্যামফিবিয়ার পরে আসে কি রেপ্টিলিয়া। রেপ্টিলিয়ার ক্ষেত্রে 5টাই থাকে এবং কি তাদের কি নখর যুক্ত মানে নখ থাকে। আর আমরা যদি বলি এভিসের ক্ষেত্রে আসলে আঙ্গুল থাকে না, ওগুলো কি পাখনা বা ডানায় পরিণত হয়। আর মানুষের ক্ষেত্রে আবার 5টি করে থাকে আঙ্গুল। ঠিক আছে, তাহলে এটা শাস্ত্রীয় মিশনের কোশ্চেন যে অগ্রপদে 4টি পশ্চাৎপদে 5টি থাকে কি অ্যামফিবিয়া। তার আর কি বৈশিষ্ট্য আছে? সেটা হচ্ছে একটা উভয়চর প্রাণী। তারপরে এটা হচ্ছে শীতল রক্তের প্রাণী বলা হয়। এটা হচ্ছে শীতল রক্তের প্রাণী, যেটাকে আমরা এক্টোথার্মিক বলি। আচ্ছা, তারপরে কোশ্চেনে যদি যাই যে এমফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালিয়ার যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি এটা ইংরেজিতে দেখে নিই, তাহলে আমরা হচ্ছে পরের কোশ্চেনগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে আমাদের পার্থক্য আকারে দেওয়া আছে যে এমফিবিয়ার, রেপ্টিলিয়া, এভিস এবং ম্যামালিয়ার বৈশিষ্ট্য। তাহলে দেহ আবরণের কথা যদি বলি, এমফিবিয়ার দেহ আবরণ কি আর্দ্র ত্বক থাকে বা সবসময় স্বেচ্ছাতে বা ভিজা থাকে। আর রেপ্টিলিয়ার ক্ষেত্রে কি আঁশযুক্ত থাকে। এভিসের ক্ষেত্রে তো হচ্ছে পালকে আবৃত থাকে। আর মানুষের ক্ষেত্রে আমরা এই পালকগুলো নিতে বলি লোম বলে থাকি। আচ্ছা, শ্বসন ক্রিয়া যদি বলি, তাহলে অ্যামফিবিয়া হচ্ছে কি ফুসফুস বা ত্বক। একটা ইন্টারেস্টিং বিষয়, ত্বকের সাহায্যে কি করে এরা শ্বসন কাজ করে। এরা অ্যামফিবিয়া পর্বের প্রাণীরা। ঠিক আছে, আর রেপ্টিলিয়ার ক্ষেত্রে ফুসফুস, এটা এভিসের ক্ষেত্রে ফুসফুস এবং একটা স্পেশাল হচ্ছে বায়ুতলি থাকে এদের ফুসফুসে, যার সাহায্যে কি মানে হালকা হয় এবং সহজে উঠতে পারে। ম্যামালিয়া প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ফুসফুস কি থাকে, তাদের শ্বসন ক্রিয়া মানে ফুসফুসের সাহায্যে হয়। হৃদযন্ত্র যদি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে অনেকবার আছে যে হৃদ প্রকোষ্ঠ। অ্যামফিবিয়ার ক্ষেত্রে কি 3 প্রকোষ্ঠ থাকে, রেপ্টিলিয়ার ক্ষেত্রে 3 প্রকোষ্ঠ, কিন্তু কুমিরের ক্ষেত্রে আবার কুমির কি রেপ্টিলিয়া, কিন্তু হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কি 4টি প্রকোষ্ঠ থাকে। আর এভিসের তো 4টি, আর মানুষের ক্ষেত্রে তো আমরা জানি 4টি প্রকোষ্ঠ থাকে হৃদপিণ্ডে। আর ওই যে আমরা আগে বলছিলাম যে অ্যামফিবিয়া কি শীতল রক্তের প্রাণী, রেপ্টিলিয়া কি শীতল রক্তের, আর এভিস ম্যামালিয়া কি উষ্ণ রক্তের প্রাণী। আচ্ছা, তারপরে প্রজননের কথা বলছে। প্রজননটা হচ্ছে অভ্যন্তরীণ নিষেক ঘটে এভিস আর ম্যামালিয়ার ক্ষেত্রে। আর অ্যামফিবিয়ার ক্ষেত্রে কি বাহ্যিক বা জলে যে ডিম পারে তারপর তার মাধ্যমে কি হয় নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এখন আমরা আনসার করবো যে এই 3টা পার্থক্য নিয়ে দেখবো আমরা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আছে যে মধ্যচ্ছদা উপস্থিতি কোন শ্রেণীর প্রাণী বৈশিষ্ট্য। তাহলে এটা কি হবে? ম্যামালিয়া, আমরা পর্দাটা যদি বলি ওইখানে বলছিলাম কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আছে মধ্যচ্ছদা থেকে। মধ্যচ্ছদা কাদের বৈশিষ্ট্য? স্পেশালি ম্যামালিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে যদি দেখি যে বাঘের বৈজ্ঞানিক নাম কি, সেটা ভাবিতে আসছে বা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সাবস্ক্রাইব হয়েছে থাকে। আমরা দেখছি বৈজ্ঞানিক নাম অনেকবার আসছে, 2-3টা কোয়েশ্চেন পাইছি আমরা। তাহলে বাঘের বৈজ্ঞানিক নাম এটা আসতে পারে, যেহেতু আমাদের কি জাতীয় পশু, তো বাঘের বৈজ্ঞানিক নাম আসতে পারে। তাহলে এটা হচ্ছে প্যান্থেরা টাইগার। আচ্ছা, তারপরে আর যদি আমরা আসি যে কোন সরীসৃপের
হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এই যে আমরা পড়ছিলাম, এই কোয়েশ্চেনটা চলে আসছে। তাহলে আমরা বলছিলাম যে অ্যামফিবিয়া আর রেপ্টিলিয়া হৃৎপিণ্ড কি 3 প্রকোষ্ঠ থাকে, কিন্তু একটা মানে এক্সেপশন ছিল, সেটা কি কুমির যদিও রেপ্টিলিয়া কিন্তু তার হৃৎপিণ্ড প্রকোষ্ঠ ছিল 4 প্রকোষ্ঠ। তাহলে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে একটা কোয়েশ্চেন, সঠিক উত্তর কি কুমির। ঠিক আছে, তাহলে পরে যদি যাই আমরা যে কোন শ্রেণীর প্রাণীদের চোয়াল দন্তহীন সঞ্জুতে পরিণত হয়, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে আমরা বলছিলাম যে হচ্ছে এভিসের ক্ষেত্রে কি থাকে, তাদের ফুসফুস থাকে এবং সেখানে বায়ুতলি থাকে, এবং এভিসের আরেকটা বৈশিষ্ট্য, তাহলে এভিসের বৈশিষ্ট্যগুলো যদি ফুসফুস বা বায়ুতলি থাকে, তারপরে কি থাকে এদের হচ্ছে আমরা আরেকটা যদি বৈশিষ্ট্য বলি, ওটা হচ্ছে যে আমরা কি বলি চুয়াল হচ্ছে দন্তহীন সঞ্জুতে পরিণত হয়, চুয়াল দন্তহীন সঞ্জুতে পরিণত হয়, সঞ্জুতে পরিণত হয়। আচ্ছা, তারপরে আরেকটা যদি বলি, এদের হচ্ছে এরা যদি উষ্ণ রক্তের প্রাণী, আমরা বলছি উষ্ণ রক্তের প্রাণী, তাদের লোম লোম থাকে না, এদের ক্ষেত্রে কি বলে পালক থাকে, পালক। ঠিক আছে, তাহলে এগুলো কি আমরা এভিস এর বৈশিষ্ট্য। এটার সঠিক উত্তর এভিস, এটা জিএসটি তে আছে। ফার্স্ট কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, আগের মতো এত হার্ড কোয়েশ্চেন আসে না, তো জিএসটি কোয়েশ্চেন কয়েকটা হচ্ছে মানে রিপিট করে আর কি। আচ্ছা, তারপরে যদি আসি যে কোন শ্রেণীভুক্ত প্রাণীদের এপিডার্মাল আইস থাকে, তাহলে এপিডার্মাল আইস কোথায় বলছিলাম আমরা, ওই যে পার্থক্যের মধ্যে ছিল। এপিডার্মাল আইস কার থাকে, রেপ্টিলিয়া পর্বের ক্ষেত্রে কি এপিডার্মাল আইস থাকে। তার আর কি ক্যারেক্টারিস্টিক্স ছিল, সেটা ছিল হচ্ছে সেটা কি একটা শীতল রক্তের প্রাণী রেপ্টিলিয়া, তারপরে এটা বুকের উপর ভর দিয়ে চলে, তারপরে আমরা পড়ছিলাম এটা ফুসফুস হয়, এবং হৃৎপিণ্ড কি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল। ঠিক আছে, তাহলে এটা ছিল এপিডার্মাল আইস থাকে কি রেপ্টিলিয়া। তাহলে এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনা। আমরা মোটামুটি চেষ্টা করছি সাবস্টেট কোয়েশ্চেনের সাথে সাথে অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে যে কোয়েশ্চেন গুলো আসছে ওভারঅল হচ্ছে চ্যাপ্টারটাকে কিভাবে কভার দেওয়া যায়, এবং আমরা দেখছি প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে আমরা রিলেটিভ কোয়েশ্চেন গুলো আলোচনা করছি আর কি কি আসতে পারে ওইটার পাশাপাশি ওই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। ওভারঅল হচ্ছে তোমরা যদি এটা পড়ো এবং আমি যেভাবে গাইডলাইন দিয়েছি যে পাঠ্য আকারে পড়বা, প্লাস রিলেটিভ যে কোয়েশ্চেন গুলো আসতে পারে বলছি ওগুলো যদি ভালোভাবে দেখো, তাহলে আশা করি এই চ্যাপ্টারটাতে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে তোমাদের সাথে। তো ভালো থাকবে, আর এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।